ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 6 এর সায়েন্স বা পরিবেশ ও বিজ্ঞান থেকে আজকের প্রশ্ন উত্তরের বিষয় খনিজ পদার্থ আকরিক এবং সংকর ধাতু। খনিজ পদার্থ মানে যা মাটির নিচে জন্মায় তোমরা জানো, সেই নিয়েই বিষয়। খনিজ পদার্থ কাকে বলে সেটাই প্রথম প্রশ্ন। উদাহরণ দাও। খনিজ, জ মানে জন্ম, খনি মানে মাটির নিচে, তাহলে খনিতে জন্ম যার তাই হচ্ছে খনিজ পদার্থ। অর্থাৎ উদাহরণ দাও বলতে তো যে কোনো ধরনের ধাতুর নাম বলতে পারো, লোহা, টিন, তামা, কয়লার নাম বলতে পারো অধাতু হিসেবে, খনিজ তেলের নাম বলতে পারো। এগুলো প্রত্যেকটাই খনিজ পদার্থের উদাহরণ। এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে আকরিক কাকে বলে। দেখো, এই আকরিকও কিন্তু খনিজ পদার্থ। আকরিক কাকে বলে? আকরিক এক ধরনের খনিজ পদার্থ, অর্থাৎ খনিতেই পাওয়া যায়, কিন্তু এই থেকে ধাতুকে বার করে আনা হয়, অর্থাৎ ধাতুর খনিজ পদার্থ। উদাহরণ দাও বলেছে, যেমন লোহার আকরিক হেমাটাইট, অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, এইরকম হচ্ছে এর উদাহরণ। উদাহরণ দাও, তাহলে যে কোনো সম্পূর্ণ বাক্য লিখে কিন্তু এগুলো লিখবে, লোহার আকরিক হেমাটাইট ইত্যাদি এরকম বলে। লোহা, তামা এবং অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম লেখো। এক্ষুনি যেরকম বললাম, লোহার আকরিকের নাম হলো হেমাটাইট, তামার আকরিকের নাম হলো কপার গ্ল্যান্স এবং অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম হলো বক্সাইট। তামার আকরিকে উপস্থিত তামা ছাড়া অপর একটি মৌলের নাম লেখো। তামার আকরিকে উপস্থিত তামা ছাড়া অপর একটি মৌলের নাম হলো সালফার। ঠিক এইভাবে পুরো বাক্য লিখে লিখবে, এক কথায় শুধু সালফার বলবে না। ধাতু নিষ্কাশন বলতে কি বোঝো? ধাতু নিষ্কাশন পদ্ধতি হলো যে পদ্ধতিতে কোনো ধাতুর আকরিক থেকে সেই ধাতুকে বার করে আনা হয় বা খনিজ থেকে বার করে আনা হয়, তাকেই বলে ধাতু নিষ্কাশন। নিষ্কাশন কথাটার মানেই হচ্ছে তাকে বাহিরে বার করে আনা, একেই বলে নিষ্কাশন। পরের প্রশ্ন, সংকর ধাতু বলতে কি বোঝো? সংকর কথাটার মানে হলো মিশ্র বা মিশে থাকা। সংকর ধাতু মানে যখন কোনো ধাতুর সঙ্গে এক বা একাধিক আরও কোনো ধাতু অথবা অন্য কোনো অধাতু মিশিয়ে নতুন ধাতু তৈরি করা হয়, তখন তাকে বলা হয় সংকর ধাতু। উদাহরণ দাও, যেমন স্টিল, স্টেনলেস স্টিল, ব্রোঞ্জ, পেতল ইত্যাদি হচ্ছে সংকর ধাতুর উদাহরণ। কোয়েশ্চেন নাম্বার 7, সংকর ধাতু কি কারণে তৈরি করা হয়? দেখো, এই প্রশ্নে দুটো উত্তর। একটা হচ্ছে সংকর ধাতু মজবুত বানানোর জন্য হয় এবং ক্ষয় যাতে না হয় তার জন্য হয়। এই দুটো কারণই তোমাকে বলতে হবে। কারণে যে স্পেলিংটা লেখা আছে দন্ত্যন্য, এটা দন্ত্যন্য হবে না, এটা হবে মূর্ধন্য। রয়ের পরে মূর্ধন্য হয় সাধারণত, কাজে এখানে বানানটা তোমরা ঠিক করে লিখবে, মূর্ধন্য লিখে করবে। আমি মুখে বলে বানানগুলো লিখছিলাম বলে সেই কারণে মুখে বললে অনেক সময় স্পেলিং মিস্টেক হয়। যাই হোক, সংকর ধাতু কি কারণে তৈরি করা হয়, তাহলে লিখবে দুটো কারণ। একটা হচ্ছে সংকর ধাতু মজবুত হয় এবং দ্বিতীয়ত সংকর ধাতু ক্ষয় প্রতিরোধ করে। এই দুই কারণে সংকর ধাতু তৈরি করা হয়। অন্য ধাতুর থেকে এগুলো বেশি মজবুত এবং ক্ষয় প্রতিরোধকারী। নেক্সট কোয়েশ্চেন, পিতল, ব্রোঞ্জ এবং স্টেনলেস স্টিল কোন কোন ধাতুর সংকর? পিতল হলো তামা এবং দস্তার সংকর ধাতু, দস্তা মানে জিঙ্ক। ব্রোঞ্জ হলো তামা এবং টিনের সংকর ধাতু এবং স্টেনলেস স্টিল হলো লোহা এবং ক্রোমিয়ামের সংকর ধাতু। এই নামগুলো মনে রাখবে এবং সেই মতো ঠিকঠাক করে সম্পূর্ণ বাক্য লিখে লিখবে যে কোন কোন ধাতুর সংকর। চলে আসছি তার পরের প্রশ্নে। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে সংকর ধাতু যেটা তৈরি হয় তার নাম কি? লোহার সঙ্গে যে স্টেইনলেস স্টিল, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে যেটা তৈরি হয় তার নাম স্টেইনলেস স্টিল। এর সঙ্গে লোহার ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য কি? এর সঙ্গে লোহার ধর্মের যেটা পার্থক্য সেটা হলো স্টেইনলেস স্টিলের স্টেইন অর্থাৎ রাস্ট বা মরিচা পড়ে না, কিন্তু লোহায় পড়ে। এই ধর্মেরই সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য লোহার সঙ্গে স্টেনলেস স্টিলের। পরের প্রশ্ন, কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে। তাহলে এটাও লিখে নাও, উক্তিটি যুক্তি সহ ব্যাখ্যা করতে হবে। লিখে নাও যে কোন ধাতুর খনিজ মানেই যা মাটির নিচে পাওয়া যায়, কিন্তু খনিজ মানেই সেটা আকরিক নাও হতে পারে। অর্থাৎ আকরিক একটা বিশেষ ধরনের খনিজ যার থেকে ধাতুটা সহজে নিষ্কাশন করা যায় এবং কম খরচে নিষ্কাশন করা যায় এবং সেই আকরিকের মধ্যে ধাতুর পরিমাণটাও বেশি থাকে। অপরপক্ষে আকরিক নয় এমন যে খনিজগুলো, তার মধ্যে ধাতুর পরিমাণও কম থাকে এবং খুব সহজে পৃথক করা যায় না। এইখানেই সব একাধিক খনিজ থাকলেও সব খনিজগুলো কিন্তু আকরিক নয়। কেবলমাত্র যেগুলোতে পরিমাণ বেশি এবং সহজে ধাতুকে নিষ্কাশন করা যায় সেগুলোই আকরিক, বাকিগুলো আকরিক নয় এমন খনিজ। কারণ আকরিক নিজেও খনিজ। যে খনিজের মধ্যে
ধাতুর পরিমাণটা বেশি থাকে এবং সহজে নিষ্কাশন করা যায় কম খরচে। এবার এই প্রশ্নগুলোকে স্ক্রিনশট দিয়ে তোমরা খাতায় টুকে নাও। উত্তরগুলো আমি যেভাবে বলে গেলাম সেগুলো পজ দিয়ে দিয়ে বারবার শুনে শুনে রিভাইন্ড করে আবার শুনে খাতায় উত্তরগুলোও লিখে নাও। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেটা আগের ভিডিওটাতেও বলেছিলাম, সেটা হচ্ছে এই প্রশ্নগুলো তৈরি করতে আমাকে সাহায্য করেছে ছায়া প্রকাশনীর পরিবেশ ও বিজ্ঞান শিক্ষক নামক সহায়িকা বইটি, এবং সেখানকার কিছু পাতা থেকে এবার ছবি তুলে আমি বেশ কিছু প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। এরকম আরও অনেক প্রশ্ন পাবে এই বইতে, তার মধ্যে কয়েকটা প্রশ্নের আমি সমাধান করছি। যেমন ধরো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, এই মেলানোটা সবসময় যেটা সঠিক উত্তর সেটা তার পাশে এনে লিখবে। তোমরা স্পাইডারম্যানের জাল তৈরি করে করে লিখবে না, প্রত্যেকটার পাশে প্রত্যেকটা সঠিক উত্তর লিখবে। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, সেটা তার পাশে লিখবো। তামার সঙ্গে যেটা মিলছে সেটা হচ্ছে কপার গ্ল্যান্স, এটা তামার আকরিক, এটাও পাশে লিখবো। লোহা যেটা মিলছে হেমাটাইট লোহার আকরিক, তাহলে এই হেমাটাইটটা লোহার পাশে লিখবো। তামা ও দস্তার মিশ্রণকে পিতল বলে, সেই পিতলটা আমরা নিয়ে চলে এসে লিখব ওই পাশাপাশি তামা ও দস্তার মিশ্রণে। তামা ব্যবহৃত হয়, চারটে অপশন দেওয়া আছে, ঠাকুরের মূর্তি, মুদ্রা তৈরি, সেতু নির্মাণ, অ্যালুমিনিয়াম। তাহলে মুদ্রা তৈরিটা এখানে সঠিক উত্তর, সেটা গিয়ে ঠিক ওর পাশে লিখে দেবো। রান্নার বাসনপত্র তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামটা 2 নম্বরের পাশে লিখে দেব। রূপো ব্যবহৃত হয় সাধারণত ঠাকুরের মূর্তি তৈরিতে, তাহলে ওইটা চলে আসবে 3 নম্বরে। আর লোহা ব্যবহৃত হয় সেতু নির্মাণে। তাহলে এইভাবে পাশে পাশে লিখবে, স্পাইডারম্যানের জাল করে এদিক ওদিক করে লিখবে না। পরেরটা, বক্সাইটের উপাদান মৌল হলো মিশ্র ধাতু, বিশুদ্ধ ধাতু, অ্যালুমিনিয়াম ও অক্সিজেন, তামা, সালফার। তাহলে কোনটা হবে? অ্যালুমিনিয়াম ও অক্সিজেন, এই দুটো বক্সাইটের মধ্যে থাকে। অ্যালুমিনিয়ামেরই আকরিক হচ্ছে বক্সাইট। কপার গ্ল্যান্সের উপাদান হলো তামা এবং সালফার। ব্রোঞ্জ, ব্রোঞ্জের মধ্যে কি থাকে? ব্রোঞ্জের অপশনে দেখবো যে মিশ্র ধাতু আছে আর তো অন্যগুলো আছে, তাহলে মিশ্র ধাতুটাই অপশনে হবে। আর খাঁটি সোনা, সেটা বিশুদ্ধ ধাতু, তোমরা জানো সোনার মধ্যে কিছু মিশে থাকে না, সোনার কোনো আকরিক নেই। শূন্যস্থান পূরণ, লোহার সঙ্গে ড্যাশ মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি হয়, উত্তর হবে ক্রোমিয়াম। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি হয়। ক্রোমিয়ামের সঙ্গে থাকলে লোহার রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা কিছুটা কমে যায় বা কমে, উত্তর হবে কমে, এক কথায় যদি বলো, আর না হলে কমে যায়, কারণ রাস্ট পড়ে না। আকরিক মাত্রই খনিজ। আর্দ্র বায়ুতে তামার বর্ণ সবুজ হয়। জল লাগতে থাকলে চকচকে লোহার জিনিস কিরকম লালচে রঙের মরিচা পড়ে, যেটাকে চলতে কথা মরচে বলে। ড্যাশ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতি ধাতু নিষ্কাশন, তাহলে আকরিক, আকরিক থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতি। কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলোই আকরিক নাও হতে পারে, এটা একটু আগেই আমরা আলোচনা করেছি। তাহলে একাধিক খনিজ, লোহা আর সামান্য কার্বন মিশিয়ে কি তৈরি হয়? স্টিল তৈরি হয়, ইস্পাত বাংলায় বলে। লোহার প্রধান আকরিকের নাম হলো হেমাটাইট। লোহার প্রধান আকরিকের নাম কি লিখবে? হেমাটাইট। বেমানান শব্দ বা নামটিকে খুঁজে বার করো। লোহা, সোনা, তামা, অ্যালুমিনিয়াম, এর মধ্যে সবগুলোর আকরিক আছে, কেবল সোনার কোনো আকরিক নেই। লোহা, তামা, অ্যালুমিনিয়ামের আকরিক আছে, সোনার আকরিক নেই, তাই সোনা এদের মধ্যে বেমানান। দ্বিতীয়টা, বক্সাইট, হিমাটাইট, তামা, কপার গ্ল্যান্স। তামা ছাড়া বাকিগুলো প্রত্যেকটাই আকরিকের নাম, তামা একটা ধাতুর নাম, তাহলে তামা এই আকরিকগুলোর মধ্যে বেমানান, আন্ডারলাইন করে দেবে এগুলো। হেমাটাইট, অ্যালুমিনিয়াম, তামা, দস্তা, এদের মধ্যে কোনটা? হেমাটাইট হচ্ছে আকরিক, বাকিগুলো শুধু ধাতু। ব্রোঞ্জ, কাঁসা, পিতল, রূপো। ব্রোঞ্জ, কাঁসা, পিতল, রূপো, পরপর 3টে প্রথমের, এরা সংকর ধাতু। রূপো বিশুদ্ধ ধাতু, কাজেই বেমানান হচ্ছে রূপো। হয়ে গেল। এবার কিছু বাক্যে, সঠিক বাক্যে টিক চিহ্ন আর ভুল বাক্যে ক্রস চিহ্ন দিয়ে তোমাদের চিহ্নিত করতে হবে। এই কাজটা তোমরা নিজেরা করবে, স্ক্রিনশট নিয়ে খাতায় টুকে নেবে এবং আমাকে কমেন্টে লিখে জানাবে। টি এফ এইভাবে লিখে, 1 এর সাথে টি না এফ, 2 এর সাথে টি না এফ, এইভাবে লিখে জানাবে। ভালো থেকো সবাই, পড়াশোনা ভালো করে মন দিয়ে করো। পরের ভিডিওতে দেখা হবে।